আমরা আগের দিন যে ভিডিও করেছি তাতে আলোর বিচ্ছুরণ সম্পর্কে পড়েছি। এবার এই আলোর যে বিচ্ছুরণ, যেখানে আমরা দেখলাম যে একটা প্রিজম বা কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যদি আলো যায় তাহলে সেক্ষেত্রে আলো বিভিন্ন বর্ণের আলোতে বিভক্ত হয়েছিল। এই ঘটনাটাকে বলা ছিল আলোর বিচ্ছুরণ। এবার এই আলোর বিচ্ছুরণের কিন্তু আমরা প্রাকৃতিক কোনো উদাহরণ আগের দিন বলিনি, আজকে আমি উদাহরণটা বলে দিচ্ছি। আলোর বিচ্ছুরণের যে প্রাকৃতিক উদাহরণ সেটা হচ্ছে রামধনু। এটা রামধনু, অর্থাৎ যখন দেখবে বৃষ্টি হয় বা বৃষ্টি পড়ে সেই সময় কিন্তু রামধনু তৈরি হয়। এবং সেক্ষেত্রে কি হয় না, একদিকে থাকে সূর্য, মাঝখানে বৃষ্টি হলে বৃষ্টির জলকণা, এবং অপর দিকে তৈরি হয় রামধনু। এটা আকাশে তৈরি হয়। এক্ষেত্রে বৃষ্টির যে কণাগুলি, সেই বৃষ্টির কণাগুলি প্রিজমের মতো কাজ করে বা প্রতিসারক মাধ্যমের কাজ করে। সূর্য এক্ষেত্রে আলোক উৎসের কাজ করে, এবং যে রামধনুটি তৈরি হয় সেই রামধনু কিন্তু সূর্যের বিপরীত দিকে তৈরি হয়। অর্থাৎ যদি সূর্য পূর্ব দিকে থাকে তাহলে দেখতে পাবে রামধনু তৈরি হয়েছে পশ্চিম দিকে, আবার যদি সূর্য পশ্চিম দিকে থাকে তাহলে সেক্ষেত্রে রামধনু তৈরি হবে পূর্ব দিকে। এরপরে আমরা যেটি পড়ব সেটা হচ্ছে বস্তুর বর্ণের বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো বস্তুকে আমরা কখনো লাল দেখি, কোনো বস্তু নীল হয়, কোনো বস্তু সাদা অথবা কোনো বস্তু কালো। এগুলি কেন হয় সেই কারণগুলি আমরা দেখব। মনে করো কোনো একটি বস্তু আমি মনে করছি সাদা, রং তার সাদা। এবার সাদা রঙের অর্থ কি? সাদা রঙের বস্তুর অর্থ হচ্ছে যে এই সাদা রং, এই সাদা রঙের বস্তুর উপর যখন আলোকরশ্মি পড়ে তখন সেই আলোকরশ্মির কোনো বর্ণকেই সাদা রং কিন্তু শোষণ করে না। কি করে? সকল বর্ণকে প্রতিফলিত করে, সকল বর্ণকে প্রতিফলিত করে, প্রতিফলিত করে। যেহেতু সাদা বর্ণের বস্তু সকল বর্ণকে প্রতিফলিত করে, তাই আমরা বস্তুটিকে সাদা দেখতে পাই। কারণ সাদা রঙের ভিতরে সকল বর্ণই আছে, 7টি রঙই আছে, তাই বস্তুটিকে সাদা দেখতে পাই। এবার যদি একটি বস্তু কালো হয় তাহলে কালো রঙের বস্তুর কি বৈশিষ্ট্য? কালো রঙের বস্তুর বৈশিষ্ট্য হচ্ছে যে এই কালো রঙের বস্তু সকল বর্ণের আলোকে শোষণ করে। অর্থাৎ সমস্ত বর্ণের আলো যখনই কালো রঙের বস্তুর উপর এসে পড়বে তখন কালো রঙের বস্তু কি করবে? সকল বর্ণকে শোষণ করবে। এটা করে কালো রঙের বস্তু, শোষণ করবে। আর যদি সকল বর্ণের যে আলো সেগুলোকে যদি শোষিত করে তাহলে সেই বস্তুটিকে আমরা কি দেখতে পাই? কালো। অর্থাৎ সেই বস্তু থেকে কোনো আলোকরশ্মি আমাদের চোখে এসে পড়ে না, বা কোনো বর্ণই আমাদের চোখে এসে পড়ে না, তাই সেইটাকে আমরা কি দেখতে পাই? কালো দেখতে পাই। সুতরাং কালো মানে কোনো বর্ণের আলোকরশ্মি আমাদের চোখে পড়ছে না, কোনো রং আমাদের চোখে পড়ছে না, তাই সেটাকে কালো দেখি। আর সাদা দেখি যখন সকল রং বা সমস্ত রঙের আলো আমাদের চোখে আসে তখন সেটাকে আমরা কি দেখি? সাদা। এটা গেল সাদা বা কালো। এবার মনে করো একটি বস্তু, সেই বস্তুটা হচ্ছে লাল। এবার লাল রঙের বস্তুর বৈশিষ্ট্য কি? লাল রঙের বস্তুর বৈশিষ্ট্য হলো যে এই লাল রঙের বস্তু শুধুমাত্র লাল বর্ণকে প্রতিফলিত করে, লাল বর্ণকে প্রতিফলিত করে। অর্থাৎ কোনো বস্তুর রং যদি আমরা দেখতে পাই লাল, তার মানে আমাকে বুঝতে হবে যে ওই বস্তুর উপর যখন আলো পড়ছে সেই আলোগুলির মধ্যে যদি 7টি বর্ণ থাকে, সূর্যের আলো যদি পড়ে তাহলে 7টি বর্ণের আলোর মধ্যে সব বর্ণকে শোষণ করছে, শুধু লাল বর্ণটিকে সে শোষণ করে না, লাল বর্ণটিকে প্রতিফলিত করে। এবং সেই প্রতিফলিত লাল বর্ণটি আমাদের চোখে এসে পড়ে, তাই আমরা সেটাকে কি দেখি? লাল। যেমন মনে করো লাল বর্ণের জবা ফুল, জবা ফুলকে লাল দেখি কেন না? জবা ফুলের ওপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন সেই সূর্যের আলোর সমস্ত রঙগুলি শোষিত হয়, কেবলমাত্র লাল রঙটি জবা ফুল থেকে প্রতিফলিত হয়, তাই জবা ফুলকে আমরা কি দেখতে পাই? লাল। অর্থাৎ যে আলোকরশ্মি আমাদের চোখে এসে পড়বে আমরা কিন্তু সেই রকমই কোনো বস্তুকে দেখতে পাবো। আমি একটা বস্তুকে নীল দেখলাম, নীল দেখার অর্থ কি? বস্তুটিকে নীল দেখার অর্থ হলো যে বস্তুর উপরে যে আলোকরশ্মি পড়েছে, যদি সূর্যের আলো পড়ে 7টি রঙের আলো, তাহলে সেই সূর্যের আলোর সকল রঙকে নীল আলো কিন্তু শোষণ করে।
কেবলমাত্র নীল রঙকে সে প্রতিফলিত করে, সেটাকে শোষণ করে না। আর তার ফলে ওই নীল রঙের আলোটি আমাদের চোখে এসে পড়ে এবং আমরা ওই বস্তুটিকে কি দেখতে পাই? নীল দেখতে পাই। এবার এখানে মাঝে মাঝে প্রশ্ন হয়, যে প্রশ্নটা এরকম, ধরো এখানে একটা লাল ফুল আছে, আমি মনে করছি এটা একটা লাল ফুল, এরকম একটা লাল ফুল আছে, এই লাল ফুলটিকে আমি দেখব, এটা একটা লাল ফুল, এই যে এটা, ওকে, আমি মোটামুটি একটা আঁকলাম, এটা হচ্ছে লাল ফুল। এবার এই লাল ফুলটিকে আমি কোথায় দেখব? দেখো, লাল ফুলটিকে এখানে একটি নীল কাঁচ আছে, নীল কাঁচ, এই নীল কাঁচের মধ্য দিয়ে, নীল কাঁচের মধ্য দিয়ে আমি দেখব। আমি এখানে আমার চোখ রেখেছি, এখানে চোখ আছে, এই চোখ দিয়ে আমি নীল কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখব। তা যখন নীল কাঁচের মধ্য দিয়ে আমি লাল ফুলকে দেখব, তাহলে দেখো লাল ফুল থেকে যে আলোকরশ্মি আসবে সেই আলোকরশ্মির রঙটি কীরকম? লাল ফুল থেকে যে আলোকরশ্মি আসবে সেই আলোকরশ্মির রঙটি হচ্ছে লাল। কেননা আমরা জানি লাল ফুল লাল বর্ণ ছাড়া সব বর্ণকে শোষণ করেছে, লাল বর্ণকেই কেবলমাত্র প্রতিফলিত করে। তাহলে লাল বর্ণটি আমাদের চোখে এসে পড়ছে, লাল বর্ণটি আগে কোথায় যাবে? নীল কাঁচে যাবে। এবার দেখো নীল কাঁচের ধর্ম কি? নীল কাঁচের ধর্ম হলো সব রঙকে শোষণ করবে, শুধু নীল রঙকে শোষণ করবে না। তো এখানে দেখো নীল কাঁচের উপর কোন রং এসে পড়ছে? লাল রং। তাহলে নীল কাঁচ কি করবে? লাল রংটিকে শোষণ করবে। লাল রংটিকে যদি শোষণ করে তাহলে এখান থেকে আর কোনো রঙের আলো কিন্তু আমাদের চোখে এসে পৌঁছাবে না, কেননা একটাই রং এসে আসছিল, লাল বর্ণের যে ফুলটি ছিল তার থেকে একটি রং বা একটি বর্ণ এসে পড়তো আমাদের চোখে। যদি কাঁচ না থাকতো তাহলে আমরা ফুলটিকে লালেই দেখতাম, কিন্তু যখন মাঝখানে কাঁচ দিলাম তখন এই লাল রংটি কাঁচে এসে পড়লো। কাঁচে এসে পড়ার পর নীল কাঁচ, যেহেতু নীল কাঁচ কী করলো? লাল রংটিকে শোষণ করলো, কারণ নীল কাঁচের ধর্ম হচ্ছে সবাইকে শোষণ করবে, শুধু নীল রংকে বাদ দিয়ে। তাহলে নীল রংটিকে বাদ দিয়ে লাল রংটিকেও কী করলো? শোষণ করলো। লাল রংটি শোষণ করলে একটি রং আসছিল সেটিকেও শোষণ করলো, যার ফলে আমাদের চোখে কোনো রং কিন্তু আর পৌঁছাবে না। তাই আমরা যদি এখান থেকে দেখি, নীল কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখি, তাহলে কিন্তু লাল ফুলটি আমাদের কাছে কালো দেখাবে। কেন না? কোনো রঙের আলোকরশ্মি আমাদের চোখে এসে পড়ছে না, তাই আমরা এই লাল ফুলটিকে কালো দেখতে পাবো। ওকে, এবার লালের জায়গায় আমি যদি এখানে ফুলটা হলুদ লিখতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো? হলুদ রঙের আলোকরশ্মি নীল কাঁচে পড়তো, নীল কাঁচ কী করতো? হলুদ রঙকে শোষণ করতো, যার ফলে আমাদের চোখে কোনো আলো পড়তো না, আমরা ফুলটিকে কালো দেখতাম। এবার যদি এই ফুলটি নীল হতো, নীল ফুল নীল কাঁচ, তাহলে নীল ফুল যখন নীল কাঁচের উপর যাবে, নীল ফুল থেকে নীল আলোকরশ্মি বেরোবে, সেই নীল আলোকরশ্মি নীল কাঁচে যাবে, নীল কাঁচ নীল আলোকরশ্মিকে শোষণ করবে না, তাহলে নীল আলোকরশ্মি আমাদের চোখে যাবে, তাই আমরা নীল আলোকরশ্মি নীল দেখতে পাবো। এই কারণে আমরা নীল রঙের ফুলকে যদি নীল কাঁচের মধ্য দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা ফুলটিকে নীল দেখতে পাবো। বোঝা গেল? এইভাবে কাঁচের মধ্যে দিয়ে যে কোনো ফুলকে কিন্তু দেখা যায়। শুধু একটা কথায় খেয়াল রাখবে, নীল রঙের বস্তু, সুতরাং নীল রং তার কাছ থেকে বেরিয়ে আসবে, অন্য সমস্ত রং শোষিত হবে। লাল রঙের বস্তু, তার মধ্য থেকে লাল রং বেরিয়ে আসবে, অন্য সমস্ত রং শোষিত হবে। আর যদি কোনো বস্তু সাদা হয়, যদি আমি মনে করছি এখানে ফুলটা সাদা ফুল, তাহলে সাদা ফুল যদি নীল কাঁচের মধ্য দিয়ে দেখা হয় তাহলে কীরকম হবে? সাদা ফুল থেকে 7টি রং যাবে, সেই 7টি রঙের মধ্যে নীল কাঁচ কী করবে? নীল বাদ দিয়ে সমস্ত রঙকে শোষিত করবে। শোষণ করার পর নীল কাঁচ থেকে কোন রঙটি বেরোবে? একটি রং বেরোবে, সেটা হচ্ছে নীল। সেই নীল রঙটি আমাদের চোখে যাবে, তাই আমরা সাদা দেখব, নীল দেখব। অর্থাৎ সাদা ফুলকে যদি নীল কাঁচের মধ্য দিয়ে দেখা হয় তাহলে ফুলটিকে কিন্তু নীল দেখাবে। বোঝা গেল? এরপর আমরা পড়ব কতগুলি রশ্মি সম্পর্কে, এবং সেই রশ্মিগুলিকে কিন্তু পরপর সাজানো আছে। কিভাবে সাজানো আছে? না, এদের ক্রমটা হচ্ছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্য ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তরঙ্গ দৈর্ঘ্য ঊর্ধ্বক্রম, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে বলো তো? বাড়বে। তার মানে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা সেটা হচ্ছে গামা রশ্মি, এটার নাম হচ্ছে গামা রশ্মি, এটা গামার চিহ্ন, তাই গামা রশ্মি।
তার থেকে একটু বেশি তরঙ্গদৈর্ঘ্য কার? এক্স রশ্মি, এক্স রে, আমরা জানি এক্স রে। তারপরে হচ্ছে অতি বেগুনি রশ্মি, এর তরঙ্গদৈর্ঘ্য। তারপরে হচ্ছে দৃশ্যমান রশ্মি, যে রশ্মির সাহায্যে আমরা বস্তুকে দেখি, যে আলোক রশ্মির সাহায্যে। অবলোহিত রশ্মি, তার থেকে একটু তরঙ্গদৈর্ঘ্য বেশি হচ্ছে মাইক্রো তরঙ্গ। আর সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যের যে রশ্মিটা সেটা হচ্ছে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, আর গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। একদম পরপর কিন্তু সাজানো আছে। এবার এদের কিছু ব্যবহার দেখো আমরা এখানে লিখেছি, সেই ব্যবহারগুলি একটু দেখে নিই। আমার এই তিনটি রশ্মি সম্পর্কে আছে, গামা, এক্স এবং অতিবেগুনি। এই তিনটি রশ্মির ব্যবহার সম্পর্কে আমাদের আছে, তাই আমরা তিনটি রশ্মির ব্যবহার সম্পর্কে পড়ব। প্রথমত গামা রশ্মি। গামা রশ্মির ব্যবহার কি? গামা রশ্মি হচ্ছে রেডিওথেরাপি অথবা ক্যান্সারের চিকিৎসা। সেই ক্যান্সারের চিকিৎসা ক্ষেত্রে গামা রশ্মিকে ব্যবহার করা হয়। এমনকি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, অর্থাৎ যেখানে খাদ্যকে প্রক্রিয়াকরণ করা হয় সেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও কিন্তু গামা রশ্মিকে ব্যবহার করা হয়। এইবার এই গামা রশ্মির আমরা ক্ষতিকর প্রভাবগুলি পড়ব। কি কি ক্ষতি হতে পারে? গামা রশ্মির প্রভাবে কি হয়? জীবন্ত কোষ ধ্বংস হতে পারে। অর্থাৎ গামা রশ্মি যদি আমাদের মানব শরীরে এসে পড়ে, তাহলে মানব শরীরের কোষে যদি গামা রশ্মি পড়ে, তাহলে সেই জীবন্ত কোষটা নষ্ট হয় এবং তার সঙ্গে ক্যান্সার সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, এই গামা রশ্মির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা করা যায়, আবার গামা রশ্মির সাহায্যে ক্যান্সার সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ক্যান্সার আছে সেই ব্যক্তির ওই ক্যান্সারযুক্ত কোষে যদি গামা রশ্মি ফেলা হয়, তাহলে কোষটিকে মানে ক্যান্সারযুক্ত কোষটিকে কিন্তু নষ্ট করা হয় এই গামা রশ্মির সাহায্যে। আবার যদি সেই গামা রশ্মি কোনো একটি ভালো কোষে এসে পড়ে, যে কোষে কোনো ক্যান্সার নেই, সেই কোষে যদি পড়ে তাহলে কিন্তু সেই কোষে ক্যান্সার সৃষ্টি হয়। এবার দেখো এক্স রশ্মি। এক্স রশ্মির ব্যবহার কি না? এক্স রশ্মি হাড়ের গঠন। এটা আমরা জানি যে আমাদের যদি কোনো জায়গা হাড়ের যদি কোনো ক্ষতি হয় বা হাড় যদি ভেঙে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরামর্শ দেয় যে একটা এক্স রে করানো হোক। সেই যে এক্স রে মানে এক্স রশ্মি, সেই এক্স রশ্মির সাহায্যে হাড়ের গঠন জানা যায়। অর্থাৎ আমার ভিতরে হাড়টা কীভাবে আছে, তার গঠন কীরকম সেটা জানা যায়। কেলাসের গঠন জানা যায়, কেলাসের ভিতরে কি অবস্থায় আছে, কীরকমভাবে আছে কোনো একটা পদার্থ, সেই পদার্থের গঠনটা জানা যায়, কেলাসের গঠন। তাছাড়া গোয়েন্দা বিভাগও কিন্তু এক্স রশ্মিকে ব্যবহার করা হয়। গোয়েন্দা বিভাগ মানে কোনো ব্যক্তি হয়তো এক দেশ থেকে অন্য দেশে কোনো কিছু পাচার করার উদ্দেশ্যে, ধরো এক টুকরো সোনা বা এক টুকরো হিরে, দাম তো অনেক, সেটাকে পাচার করার উদ্দেশ্যে কী করা হয়, তারা সেটাকে খেয়ে নেয়। এবার এক টুকরো হিরেকে যখন খেয়ে ফেললো, এবার খেয়ে ফেলার পর সে এক দেশ থেকে অন্য দেশে চলে গেল, সেখানে গিয়ে তার হয়তো পেট কেটে সেই হিরেটাকে বার করা হয়। এইভাবে তারা এক দেশ থেকে অন্য দেশে হিরে পাচার করে। তো সেই ক্ষেত্রে কি হয় না, গোয়েন্দাদের ক্ষেত্রে তারা কি করে, যদি কোনো ব্যক্তিকে তাদের সন্দেহ হয়, তাহলে সেই সন্দেহভাজন ব্যক্তির শরীরে এক্স রশ্মি ফেলা হয়। এক্স রশ্মি ফেলে শরীরের ভিতরে দেখা হয় যে শরীরের ভিতরে হীরের টুকরো আছে কি নেই। এইভাবে গোয়েন্দা বিভাগও কিন্তু এক্স রশ্মিকে ব্যবহার করা হয়। এবার এই এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব কি হতে পারে, এর ক্ষতি কি হতে পারে? এক্স রশ্মি যদি বেশি পরিমাণে এক্স রশ্মি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে ক্ষতের সৃষ্টি হয় এবং শ্বেত রক্তকণিকা যেটা আমাদের শরীরে থাকে, সেই শ্বেত রক্তকণিকা নষ্ট হয়। তারপরে হচ্ছে অতিবেগুনি রশ্মি। এই যে অতিবেগুনি রশ্মি, আমি এখানে চিহ্নটা দিয়েছি। এই অতিবেগুনি রশ্মির ব্যবহার কি আছে? অতিবেগুনি রশ্মি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। দেখবে আমরা বর্তমান দিনে যে ওয়াটার পিউরিফায়ার, অর্থাৎ জলকে বিশুদ্ধ করা হয়, সেই বিভিন্ন যে যন্ত্রগুলি এখন বেরিয়েছে, পিউরিফায়ার যন্ত্রগুলি কারেন্টের সাহায্যে চলে, সেই যন্ত্রতে অনেক সময় দেখবে লেখা থাকে ইউভি রে, অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি। এই আলট্রাভায়োলেট রশ্মি জলের মধ্যে ফেলা হয় এবং জলের মধ্যে ফেলে জলের মধ্যে যদি জীবাণু থাকে, সেই জীবাণুগুলিকে আলট্রাভায়োলেট রশ্মির সাহায্যে মেরে ফেলা হয়। তাই এটা জীবাণুনাশক হিসাবে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির ইংরেজি হচ্ছে আলট্রাভায়োলেট রে। সেই অতিবেগুনি রশ্মিকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। রত্ন অথবা ঘি, তাদের মধ্যে যে বিশুদ্ধতা, অর্থাৎ সে রত্ন বা ঘিটা বিশুদ্ধ বটে কি বিশুদ্ধ নয়, এটা পরীক্ষা করার জন্য অতিবেগুনি রশ্মির সাহায্যে পরীক্ষাটি করা হয়। তৃতীয় কথা হচ্ছে সোরোসিস রোগ, অর্থাৎ ত্বকে আমাদের মাঝে মাঝে সোরোসিস রোগ হয়, সেই সোরোসিস রোগের চিকিৎসার ক্ষেত্রে অতিবেগুনি রশ্মিকে ব্যবহার করা হয়। এবার অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবগুলি পড়ব। অতিবেগুনি রশ্মির যে ক্ষতিকর প্রভাব, সেটা হচ্ছে চোখের রেটিনা নষ্ট হয়। অর্থাৎ চোখের মধ্যে যদি অতিবেগুনি রশ্মি আসে, চোখের রেটিনা নষ্ট হতে পারে। তাছাড়াও কি
ত্বকে ক্যান্সার সৃষ্টি হয়। অতিবেগুনি রশ্মি যদি দীর্ঘদিন ধরে আমাদের ত্বকে পড়ে তাহলে ত্বকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। যদিও আমরা জানি যে আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে ওজোন স্তর আছে, ওজোন গ্যাস আছে, সেই ওজোন স্তর কিন্তু সূর্য থেকে আগত যে ক্ষতিকারক রশ্মি বা অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়, যার ফলে সেই অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে না।